সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালতে এই অনুষ্ঠানে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শুরুতেই স্মরণ করি ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বকে। তাদের রক্তের দামে পাওয়া স্বাধীন এই ভূখণ্ড আজ সমৃদ্ধ হয়েছে বহু মানুষের কৃতিত্বে। তেমনই একদল প্রবাসী শ্রমিকদের শ্রমে ঘামে আজ শক্তিশালী অর্থনীতির ভিত্তির ওপর আমরা দাঁড়িয়ে তাদের অবদানকেও স্বীকার করছে এই অনুষ্ঠানে, কারণ তাদের জন্যই এই অনুষ্ঠান। এবং আন্তর্জাতিক অভিবাসী দিবসে রামরুর সহায়তায় ডিবিসির এই নিয়মিত আয়োজনে আজ রয়েছে একটি বিশেষত্ব, এবং সেটি হলো আজকে বিশেষজ্ঞ প্যানেলে এমন একজনকে পেয়েছি, তার উপস্থিতি আমাদেরকে এই অনুষ্ঠানটি করেছে সমৃদ্ধ। আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ প্যানেলে আছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি, সময় করে কষ্ট করে আমাদের মাঝে আপনি এসেছেন। আর প্রথমবারের মতো আপনাকে আমরা পেয়েছি এই অনুষ্ঠানটিকে। এবং আমাদের সাথে আছেন রামরুর নির্বাহী পরিচালক ডক্টর সিআর আবরার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন, যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, বিশেষজ্ঞ প্যানেলের সাথে সাথে কয়েকজন ভুক্তভোগী আমাদের সাথে থেকে তাদের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়টি আমাদের সাথে তারা কথা বলেন, শেয়ার করেন। আজকে যেমন আছেন শিরিন বেগম, আছেন মোহাম্মদ তাহাজ্জদ এবং মোহাম্মদ আব্দুল জব্বার, তাদের কথাও আমরা শুনব। এবং দর্শকদের চেষ্টা করেন আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হবার, টেলিফোন রয়েছে এবং অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে রামরুর কল সেন্টার 333-তেও তারা ডায়াল করে অনেক সময় আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং তাদের সমস্যা জানাতে পারেন। শুরুতে ইমরান আহমেদ এমপি, আপনার কাছে আসতে চাই। আমরা যারা আছেন আমাদের সাথে তাদের কথা শুনবো, তার আগে এই যে কোভিডকালীন একটি সময়ে আপনার দূরদর্শিতা এবং সময় উপযোগী একটা সিদ্ধান্তের পরে অভিবাসন সেক্টরে আমরা সেইভাবে খুব বেশি আঘাত পাইনি হয়তো অন্যান্য সেক্টরের সাথে যদি তুলনা করি, বরং বেশ কিছু জায়গায় আমরা ঘুরে দাঁড়াবার একটি সম্ভাবনাও দেখি। সেই পরিপ্রেক্ষিতে কোভিড উত্তর সময় বিদেশে নতুন শ্রমবাজার খোঁজা কিংবা পুরনো শ্রমবাজার পুনরুদ্ধারের ক্ষেত্রে এই মুহূর্তে কোনটিকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন, সেটি জেনে আলোচনা শুরু করতে চাই। চ্যালেঞ্জ যদি আপনার হিসাব ধরেন, এই যে কোভিডের কারণে বিভিন্ন দেশে যারা রিসিভিং কান্ট্রি যাদেরকে আমরা বলি, ওখানে ওদের অর্থনীতিতে যে পরিবর্তন এসছে, এখন কোভিড থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতেছি, কিন্তু এর সাথে ওদের অর্থনীতিতে কিন্তু পুরো পরিবর্তন একটা চলে এসছে। আচ্ছা, আগে যেভাবে কর্মসংস্থানের জায়গা ছিল সেটা এখন নাই। আগে যে লেভেলে অদক্ষ হিসাবে আমরা বেশি পাঠাতে পারতাম, এখন কিন্তু ওদের চিন্তা ভাবনা হলো দক্ষ দিকে। আচ্ছা, তো এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ এটা এই জন্য দ্যাট যারা আমাদের যে শ্রমিক ভাইরা যারা আছেন, এদের কন্ট্রিবিউশন তো আপনি বলেছেন কি দ্যাট অর্থনীতি কিন্তু এখন ওদের রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে। জি, অনেকে আবার বলে কি রেমিটেন্সের এগেনস্টে তো ওনারা তো টাকা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হলেও বাস্তবে যেটা হইল কি এই রেমিটেন্স যে আমাদের যে পুঁজি হিসাবে আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকে আমরা বলি কি 40-50 বিলিয়ন ডলার আছে, এটার ভিত্তিতেই আপনার হচ্ছে পদ্মা ব্রিজ, এই রিজার্ভের ভিত্তিতে। হ্যাঁ, এই রিজার্ভের ভিত্তিতে। তো এইভাবে কিন্তু অনেকগুলি আছে, ওটাতে আমি ডিটেল যাব না, খালি এটাই বলবো দ্যাট পরবর্তী ধাপে যে আমরা যে ওয়ার্কার পাঠাবো, এদেরকে কিন্তু কিছুটা দক্ষ হয়ে যেতে হবে, বিকজ অদক্ষর মার্কেট কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। মানে দক্ষ শ্রমশক্তি, দিস ইজ আমার টার্গেট, ওই হিসাবে করছি। আর মার্কেটের কথা আপনি যেটা বললেন, দ্যাট পুরনো মার্কেট আবার চালু করা। মালয়েশিয়ার ব্যাপারে তো আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি ইনশাল্লাহ যাব 2-1 দিনের ভিতরে, ওখানে গিয়ে চুক্তি সই করে আসব। আমরা আরও যে মার্কেট যেটা আছে, গ্রিসে আমি গেছি, ওখানে একটা ডিক্লারেশন অফ ইন্টেন্ট বলে একটা আমরা করেছি। এটার ইম্পর্টেন্সটা এই জন্য দ্যাট ইউরোপে কিন্তু কারোর সাথে আমাদের এমওইউ নাই, আর এমওইউ না থাকলে আমার শ্রমিক ভাইরা যারা যাবে ওখানে, ওরা কিন্তু ওই সিস্টেমে কিন্তু যায় না, আউট অফ দ্য সিস্টেম যায়। নিরাপদ অভিবাসনের যে জায়গা, নিরাপদের জন্য উই হ্যাভ টু হ্যাভ অ্যান এমওইউ। তো এই প্রথম আমরা গ্রিস থেকে স্টার্ট করব টু গেট অ্যান এমওইউ। ফার্স্ট এমওইউ উইল বি গ্রিস। ধন্যবাদ। সেই পরিকল্পনাটি আর একটু বিস্তারিত শুনবো, তার আগে আমার মনে হয় যে যারা আছেন তাদের অভিজ্ঞতাটি একটু জেনে আসি। শিরিন বেগম আছেন আমাদের সাথে। শিরিন বেগম কেমন আছেন, কি ঘটেছিল বলেন তো আপনার? আমার নাম শিরিন, আমি 16তে সৌদি আরব যাই, যে দীর্ঘ করোনা আসার আগ দেখ ফেরত আসি, আইসা অনেক
ভুক্তভুক্ত পড়ে যাই। তাই কোনো কুল কিনারা পাচ্ছি না, কি করব। কারণ কোম্পানিও আমার সাথে অনেক প্রতারণা করছে, দালাল করে নাই, কোম্পানি করছে। এখন অনেক মানে হিমশিম খেয়ে যায় চলাফেরা করতে, কারণ আমার সংসারে আমি একমাত্র অভিভাবক, কারণ আমার হাজব্যান্ড নেই, বাচ্চা 4 জন। খুব পড়ে গেলাম। পরে এই অধিবাসী আদালত দেখে আমি এই আমরো অফিসের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, আমার ওই আপুর সাথে, জি জি, আপুর সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই। যাওয়াতে আমার প্রবাসী কল্যাণ ব্যাংক সহযোগিতা করছে, কারণ আপ্যায়ন চেষ্টা করছে তারা। কিন্তু আমার স্যারের কাছে একটাই অনুরোধ, কারণ যেভাবে আমরা আসলে প্রবাসীরা হেনস্থ হয়ে আসছি বা দীর্ঘ লং টাইম গেছে, এখন যে উদ্যোগটা সরকার নিচ্ছে এবং স্যার নিচে বা তাদের সহযোগিতা আমরা পাচ্ছি, কিন্তু একটাই অনুরোধ যে তারা জানি ব্যাংকগুলোতে কর্মীরা একটু বাড়িয়ে দেয়। কারণ অনেক ব্যাংকে দেখা যায় 2 জন 1 জন, কারণ তাদের একটু সমস্যা, 4টা থানা মিলে। ঋণ সহায়তা পেয়েছেন? হ্যাঁ, ঋণ পাইছি। পরে ঋণ পাই আমি 3 লক্ষ টাকা ঋণ নিছি। কি করছেন সেটি দিয়ে? সেই ঋণ নিয়ে আমি পোল্ট্রি ফার্ম করছি। আচ্ছা, প্রথম আপনার 1500 মুরগি তুলছিলাম, তারপরে 2500 মুরগি তুলছি। আমার বেশ কিছু লাভবান আমি পাচ্ছি। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব ভালো আছি। আপনাকে স্বাগত, ধন্যবাদ। শিরিন বেগমের এটি এক ধরনের সাফল্য। ইমরান আহমেদ, আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর সিয়ার আবরারের কাছে একটু যেতে চাই। এই যে ঋণ সহায়তা, এই যে প্রণোদনা এবং কোভিডকালীন সময় যারা ফিরে এসেছে তাদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা সরকার করেছে, মানে পরিসংখ্যানে যদি নাও যায় সেটি নিশ্চিত একটি বড় অঙ্ক, কিন্তু সেটি কি মানে সবাই পাচ্ছেন কিনা? আপনার তো মাঠ পর্যায়ে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে রামরুর মাধ্যমে। এটা প্রথম দিকে সমস্যা ছিল এবং সেই সমস্যাগুলো হাইলাইট করা হয়েছিল বিভিন্ন জনের পক্ষ থেকে, এবং মন্ত্রণালয় এই নিয়ে বিশেষ সভা ডাকা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে তারা ইনভাইট করেছেন এবং যার যা পরামর্শ ছিল সেগুলো তারা বিবেচনায় নিয়ে কিছুটা পরিবর্তনও, এখানে যে ফর্মালিটিস যেগুলো ছিল সেগুলো করা হয়েছে। হয়তো সেখানে আরও করার আছে, যেরকম উনি যেই প্রসঙ্গটা তুললেন যে সেগুলো রাতারাতি হয়তো সম্ভব না, বাট বিবেচনার মধ্যে সক্ষমতা বাড়ানো, হ্যাঁ, সেগুলো হয়তো প্রয়োজন রয়েছে। এবং সেটাই কাজেই যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা অনেক কিছু অ্যান্টিসিপেট করতে পারি না। কোভিড কেউ অ্যান্টিসিপেট করেনি গ্লোবালি, সেটার সঙ্গে ডিল করতে হচ্ছে এবং কত দ্রুত আমরা করছি এবং সংবেদনশীলতার সাথে করছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেটা করা হচ্ছে বলে আমি মনে করি। তবে করণীয় আরও অনেক কিছু রয়েছে। আমি খালি ফুটনোটে একটা কথাই বলবো, উনি প্রথমে যেটা বলেছিলেন যে ওই দেশে অনেক হেনস্থা হতে হয়েছে। এখন সরকারের পক্ষে যেগুলো সম্ভব তারা তাদের অভ্যন্তরীণ তারা চেষ্টা করছেন, এগিয়েছেনও। ওইখানে কিভাবে করা যায় এবং দ্বিপাক্ষিকভাবে কতটুকু সম্ভব, বহুপক্ষিকভাবে কীভাবে সম্ভব, সেটার উদ্যোগগুলো স্যারদের সেটা নিতে হবে, এবং সেগুলো হয়তো আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এগুলো না হলে কিন্তু এই সমস্যাগুলো থেকেই যাবে। জি, ধন্যবাদ ডক্টর আবরারের প্রসঙ্গে এবং ওনার যে বক্তব্য। এই প্রসঙ্গে এটাই বললো দ্যাট আবরার সাহেব যে কথা বললেন, দ্যাট ওই দেশে যা হয় এটা অফকোর্স দ্বিপাক্ষিক ওই ইন্টারাকশন একটা ব্যাপার আছে, বাট মূলত আমি সবাইকে, আমার সব অভিবাসী ভাই বোনদেরকে এক কথা বলবো, আপনাদের যা সমস্যা হয় প্রাথমিক অবস্থায় ওখানে যে এমবেসি আছে বা হাই কমিশন আছে সেখানে আপনারা লজ করেন, দরখাস্ত দেন। ওখানে দরকার হলে ওই দরখাস্তর কপিটা মন্ত্রণালয়কে বা আমার কাছে পাঠিয়ে দেন। এটা হলো প্রাথমিক অবস্থা। বিকজ অনেক সময় হয় কি, দ্যাট কোনো একটা ওই হেনস্থা কথা যে বললেন ওখানে হলো, আপনারা আসলেন 6 মাস 1 বছর পরে, তারপর বললেন দ্যাট এই হয়েছে, এটার কিন্তু ভ্যালিউ থাকে না। কিন্তু আমি একটু জানতে চাই যে ওই মানে প্রবাসে একটি ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, সেখানে তারা নির্যাতনে যারা শিকার হচ্ছেন তাদের পক্ষে ওই এমবেসি খুঁজে যে বলা, তারপর মানে সঠিক জায়গায় দরখাস্ত করা, আবার বাংলাদেশে জানানো, সেটিও কি সবসময় সম্ভব হয়? আমরা সচেতনতার অভাব দেখি তো অনেক ক্ষেত্রে। কারেক্ট, আমি একমত এখানে, বাট এক কথা বলে দেই, আমরা তো প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন একটা করি। যারা যারা নিয়মিতভাবে যায় তারা কিন্তু এমবেসি কোথায় আছে, কোন দেশে, কোন জায়গায় কি আছে, কন্ট্যাক্ট কি আছে, আমরা চেষ্টা করি এই সবগুলি ওদেরকে জানিয়ে দেওয়ার জন্য, বুঝছেন? অ্যান্ড উই গিভ দেম আ বুকলেট অলসো। তো এমবেসি কোথায় আছে এটা না জানলে আমার মনে হয় হয়তো খেয়াল করে নেই বা চিন্তা করে নেই, সামথিং অফ দ্য সর্ট। দিস দে হ্যাভ টু ডু। জি, গোয়িং ব্যাক টু দ্য ব্যাংক, আমি জাস্ট কুইকলি বলে দিই, এটা এখানে সাবজেক্ট থাকতে, এই যে কোভিডের যে রেজাল্ট যেটা হবে, যা আমাদের সমস্যা যেটা আসবে, এটা তো কেউ জানতো না। জি, আমরা নর্মালি যেভাবে আছে, যারা যায় আর যারা আসে, হ্যাঁ, প্রত্যেক বছর তো মানুষ যায় আর আসে, লাখ লাখ মানুষ যায় আর লাখ লাখ আসে, কোনো সময় সমস্যা হয়নি। ওরাও কিন্তু আল্লাহ দিলে ভালোই ছিল, রুজি করে আসতো, এখানে ঘর বাড়িতে সব কিছু যা করেছে করতো।
কোভিডের কারণে যখন এক্সেসিভ মানুষ আসা আরম্ভ হলো, প্রবাসী কল্যাণ ব্যাংক 2010-এ এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বুদ্ধি, জি। বাট 2010-এ এটা স্পেশালাইজ ব্যাংক হিসাবে করা হয়েছিল। এইবার কোভিডের পরে উনি বললেন কি না, এটাকে তোমার শিডিউল ব্যাংক করো। শিডিউল ব্যাংক করে যাতে প্রবাসীরা যে এখান থেকে যে লোন পেতে পারে। প্রাথমিক অবস্থায় আমাদের মাত্র 64 ব্রাঞ্চ ছিল। 64 ব্রাঞ্চে জনবল যেটা আছে মানে খুবই কম। আর সরকারি সিস্টেমে জনবল বাড়াতে গেলে এটা তো আমি এখন বুঝতেছি যে কত কষ্ট আর কত কঠিন। বা তারপরেও আমরা জুনের মধ্যে কিন্তু এই 64-কে আমরা 100 ব্রাঞ্চ করে নিচ্ছি। এটা স্পেশাল পারমিশন নিয়ে আচ্ছা। আমরা করছি। আর টার্গেট হলো কি তার আমাদের প্রত্যেকটা উপজেলা আমি কিন্তু চাই কি তার একটা প্রবাসী কল্যাণ ব্যাংক থাকুক। আর এটার সাথে লিঙ্কও যেটা আছে, আগে যেটা বললাম আমাদের যাকে বলে কি দ্যাট কমিটমেন্ট, আমাদের ইশতেহারের মধ্যে যেটা আছে দ্যাট প্রত্যেকটা উপজেলা থেকে আমরা মানুষ কর্মসংস্থান ব্যবস্থা করব। এবং এখন নিশ্চয়ই বাড়তি টার্গেট যেটি হচ্ছে দক্ষ জনশক্তি, দক্ষ। বিএমইটির মাধ্যমে। ওই দক্ষতাও এখানে কথা আছে দ্যাট তোমার যে টিটিসিস তো আমাদের জি। 70টা আছে, আরও 40টা ইজ কামিং অন। আমি আরও একটু চেষ্টা করছি ফর আনাদার 100 ওটা ডিপিপি পাস করাইতে। আচ্ছা, অনেক ব্যারিয়ার ফেস করতেছি, বাট ইনশাল্লাহ করে নেব। আমরা আশাবাদী হতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু ফিরে যেতে চাই আমাদের সাথে যারা আছেন। মোহাম্মদ আব্দুল জব্বার, একটু মাইক্রোফোনটা নেবেন। আপনার ক্ষেত্রে কি ঘটেছে সেটা যদি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম, আমি আব্দুল জব্বার। আমি আলজেরিয়া যাওয়ার পরে 1 মাস কাজ করার পরে উপর থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়, হাড় ভেঙে যায়। তখন ওই জায়গায় হাসপাতালে চিকিৎসা করি। 3 মাস চিকিৎসা করার পরে কোম্পানি আমাদের পাঠিয়ে দেওয়ার পরে আমি দেশে যেতে হতাশ হয়ে গেলাম। পরে কী করি, পরে এই অভিভাষকে আদালতের দেখার পরে আমি নাজমা আপার সাথে যোগাযোগ করে পরে এই জায়গায় আইসা পরে প্রবাসী কল্যাণ থেকে আমাকে 1 লাখ টাকা দিল, আর অফিস থেকে দিল 65,000, আর গ্রামের দালাল দিল 60,000। এতে আমি চিকিৎসা করলাম। চিকিৎসা করে এখন বর্তমানে মোটামুটি সুস্থ। এখন রটমিস্ত্রির কাজ করে আমি চলতেছি। আর আব্দুল জব্বার, আলজেরিয়াতে গিয়েছিলেন, আপনি যে কোম্পানিতে কাজ করেছেন তারা কি কোনো ক্ষতিপূরণ না, দিয়েছে? তারা কোনো ক্ষতিপূরণ দেয় নাই। মানে সেই ক্ষতিপূরণ পাবার কোনো চেষ্টা কি আপনি ছিলাম, এই কাজের বেতনটাই দিছে। আচ্ছা, আমি একটু ফিরতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। এই যে সচেতনতার জায়গাটিতে অভাব, আমরা প্রায়শই এই অনুষ্ঠান করতে এসে সরাসরি দেখেছি যে অনেকে জানেন না দালালের খপ্পরে পড়তে হন, কত টাকা লাগে সৌদি আরবে যেতে, মালয়েশিয়ায় যেতে, এবং যার জন্য 3 গুণ 4 গুণ টাকা দিয়ে যান, যিনি আলজেরিয়াতে হয়তো একটা ক্ষতিপূরণ পেতে পারতেন। আব্দুল জব্বারের মতো একটি মানুষ এখানে সাফল্যের গল্প নিয়ে আসছে, এর বাইরের একটি চিত্র তো রয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা রয়েছে এই সংখ্যাটি বাড়ানো। এই ধরনের সিচুয়েশনে যারা ওখানে পায় নাই ক্ষতিপূরণ আর ওদের পাওয়ার অধিকার আছে, আমরা আমাদের এমবাসি দিয়ে আমাদের যে শ্রম উইং যেটা আছে, আলজেরিয়াতে আমাদের নাই, এটা খুব সম্ভব লিবিয়া থেকে ওদের দেখে। আচ্ছা, আমাকে লিখিত দেখ, আমাকে ডিটেল দেখ, আই উইল মেক শিওর দ্যাট হি গেটস হিজ কি বলে ওর যে পাওনা যেটা আছে। বাট এই যে দালালের খপ্পর বারবার কিন্তু এই জিনিসটা আসে। আমি জাস্ট উদাহরণ হিসাবে আজকে বলি, জাস্ট নাও, এই 4-5 দিন আগে আমার এলাকার একজন, আমার কনস্টিটিউয়েন্সির একজন মারা গেছে কয়েকদিন আগে। ওর লাশ পাঠাবার জন্য ওরা চেষ্টা করছে, তারপর শেষে আমার সাথে যোগাযোগ করলো। এটা লাশ আসবে জেদ্দা থেকে। আমি জেদ্দা আমাদের যে মিশন আছে ওখানে ওদের সাথে কথা বললাম, বললো কি স্যার আমরা ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম প্রথম দেখো যে কফিল যে আছে ওরা কি এটা, বিকজ এটা ওদের দায়িত্ব। আচ্ছা, তো যাই হোক, এটা করে ব্যবস্থা করে দাও। মজার ব্যাপার যে আমি যে এখানে বলতে চাই, এই দলালের চক্রে এখানে যারা ওই যে ফ্যামিলি যারা আছে ওদেরকে কিন্তু ওখান থেকে দালালরা ফোন করে বলছে কি 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, ওই পরিবারের কাছ থেকেই? হ্যাঁ, পরিবার কাছ থেকে, নালে লাশ আসবে না। ওয়ারেজ আমি কিন্তু ব্যবস্থা করে দিয়েছি, হ্যাঁ, এটা যদি কফিল না দেয় আমরা সরকারি খরচে ওটা নিয়ে আসবো লাশ। তো এটাই হলো কথা। মানছে, আমি সবাইকে অনুরোধ করবো কি আপনারা প্লিজ এই ব্যাপারে একটু সচেতন থাকবেন।
না, আপনি নিজে যেহেতু বলছেন নিশ্চয়ই সচেতনতা জায়গাটি আরও বাড়বে। ডক্টর সিয়ার আবরার, আপনি তো দীর্ঘদিন ধরে এই রিফিউজি এবং অভিবাসীদের নিয়ে কাজ করছেন। সচেতনতা জায়গা বারবার আমরা বলছি কারণ আমরা গণমাধ্যমে এসে দেখছি যে মানুষ জানতে পারে না কিংবা সঠিক কাগজপত্র থাকে না, যার জন্য ক্ষতিপূরণ পেতে তাদের সমস্যা হয়। এই সচেতনতার জায়গাটি বাড়ানোর ক্ষেত্রে রামরু হয়তো কাজ করছে, সরকার কি সঠিকভাবে কাজ করছে কিনা আপনার পর্যবেক্ষণ কি বলে? না, এখানে তো মানে এটা বিশাল কর্মযজ্ঞ, এবং এটা মানুষের যে বিদেশে যাওয়ার যে আকাঙ্ক্ষা এবং সেখানে সেটাকে বাস্তবায়নের জন্য যে পরিবেশ তাকে নেভিগেট করে যেতে হয়, প্লাস স্যার যেটা বললেন যে এই যে দালাল চক্র থেকে শুরু করে যারা স্বপ্ন বিক্রেতা, তারাও কিন্তু ভেরি স্মার্ট, এবং যার ফলে অনেক সময় এমন ঘটনাও ঘটেছে যে পরিবার ঠিক ভালো করে জানেনও না, কিন্তু দালালকে হয়তো তার মোটামুটি সচ্ছল লোক সে টাকাটা দিয়ে বসে আছে, পরবর্তীকালে ঝামেলায় পড়ার ফলে জানতে পেরেছে। কাজে এই বিষয়গুলো অনেক অনেক কিছু করা রয়েছে, এবং সেখানে কিন্তু পার্টনারশিপের একটা বিষয় রয়েছে যেটা প্রয়োজন সরকার, বেসরকারি সংস্থা তাদের, এবং একই সাথে সাথে যে মিডিয়া, বিশেষ করে আমি প্রাইভেট চ্যানেলে এসে কথাটা বলছি, কিন্তু সেখানে তো করা হচ্ছে, কিন্তু সরকারি যে সমস্ত যেরকম বিটিভি থেকে শুরু করে ওই সমস্ত জায়গায় বোধহয় আরও অনেক অনেক বেশি যাওয়া দরকার, কারণ এটা রিচটা জেনারেলি অনেক বেশি রেডিও থেকে শুরু করে অন্যগুলোতে। এবং এখানে এমনকি প্রাইভেট সেক্টরেরও তাদের একটা রোল আছে, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেখানে স্যার যেটা বললেন যেখানে বড় রকমের একটা ভূমিকা এদের অর্থনীতিতে রয়েছে। তো সেই কারণে তারাও এখানে স্পন্সর করতে পারেন প্রোগ্রামস এন্ড ইভেন্টস, যেটার মধ্যে সচেতনতা বাড়ে। এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন অনেক শক্তিশালী, এবং যারা প্রবাসে থাকছেন তাদের কাছে সেই মাধ্যমেই আগে খবর পৌঁছে যাচ্ছে। সেখানেও কি সরকার কিংবা মানে মেইনস্ট্রিম মিডিয়া এখানে ভূমিকা রাখতে পারে? এখন কিন্তু এটা অনেক অংশে এটা বেড়েছে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট ও অন্যান্য জায়গায় অনেক অ্যাক্টিভ এনগেজমেন্ট এটা হয়েছে, এবং রিয়াকশনসগুলোর উপরে বেস করে ডিসিশন বদলাচ্ছে, ডিসিশন এগুচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। হয়তো ডেফিনেটলি এটার স্কেলটা আরও বাড়ানো সেখানে দরকার রয়েছে। জি, বড় কথা যেটা হলো সামাজিক যে বর্তমান যে সিস্টেম যেটা আছে, যারা প্রপারলি ইউজ করছে এই সামাজিক মাধ্যমটা, ওখানে ঠিক আছে। বাট আপনারা এটাও জানেন কিন্তু সামাজিক মাধ্যমে অনেক কিন্তু অন্যায়ভাবে ইউজ করা হচ্ছে। আর এখানে কিন্তু না, ওটাই যারা ওখানে আছে ওরা কিন্তু অনেকটা কনফিউজড হয়ে যায়, হ্যাঁ এটা ঠিক না ওটা ঠিক। সেই জন্য আই উড রাদার গো উইথ দি নর্মাল মিডিয়া যেটা আছে, ধরুন এই টিভি বলেন বা রেডিও বলেন, হ্যাঁ, বিকজ ইট ইজ সেফার। জি, ধন্যবাদ। আমি একটু শিরিন বেগম এবং আব্দুল জব্বারের কথা শুনেছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ তাহাজ্জুদ। আপনার বাড়ি তো টাঙ্গাইলে? আচ্ছা, তাহাজ্জুদ সাহেব, কি হয়েছিল আপনার ক্ষেত্রে বলবেন? আমি তো ওই যে গত 2018 সালে 4,80,000 টাকা সৌদি আরব যাই। 4,80,000 টাকা? 4,80,000 টাকা। আচ্ছা, কার মাধ্যমে গিয়েছিলেন? এখানে গ্রামের দালাল, তার নাম ছিল করিম। আচ্ছা, করিমের দালালে গেছি। পরে যাওয়ার পরে ওইখানে আমার যে কাজ দেওয়ার কথা, মার্কেট ক্লিনিয়ার মানে কাজের কথা বইলা যে পাঠাইছে, ওই কাজের কোনো কথায় কাজে কোনো মিল নাই। আমার নিয়ে ওই মরুভূমির মধ্যে রাতের ডিউটি করার জন্য আমার দেয়। পরে ওইখানে কি সম্ভব, আমার তো এই টাকা যাতে এই কাজ আসি নেই, যার কারণে মানে টি হয়েছে। পরে আমি কষ্ট করে 1 মাস যাওয়ার পর বেতন চাইলে হারে, তখন আমার উল্টা বাড়ি করে, মানে আসলে তো আমার কোম্পানি নেয়, ও আমাকে টাকা দেবো কে লেগে। পরে এইভাবেই করে পরে লাস্টে পুলিশ ফোন দিয়ে না আমার ধরাই দেয়। আচ্ছা, টোটাল সব মিলে আমি 1.5 মাসের মধ্যে ফিরে আসি। তাহলে আমার এই 4,80,000 টাকার ভাই কি। পরে এই যে নাজমা আমারে ধরে একটু এর আগে এখানে ছিলাম, মানে আপনি এসেছিলেন এখানে আসছিলাম। আসার পরে ঘোরাঘুরি করে ওই এম্বাসির থেকে 1.5 লক্ষ টাকা আমারে দিছে। আমি অনেক টাকা এখনো ঋণ। কিন্তু আপনি এই যে 4,80,000 টাকা খরচ করে একজন দালালের মাধ্যমে গেলেন, আপনি কি জানতেন যে সরকারিভাবে যাওয়া যায় কিংবা ট্রেনিং নিয়ে যাওয়া যায়? টাঙ্গাইলে তো বিএমইটির অফিস আছে, সেগুলোকে আপনি কখনো জেনেছিলেন? মানে যাচাই করে যাওয়ার সুযোগ ছিল আপনার? না, এরকম কোনো সুযোগ ছিল না। এলাকা থেকে অনেক লোকজন দেখি যায় সদাচল, হয়তো অনেকেরই অনেক প্রকার যাহারে, কিন্তু আমি তো ওইরকম বুঝছিলাম না, যার কারণে আমি ওই সাদা চলে গেছি। আচ্ছা, আমরা মানে নিশ্চয়ই এইটি একমাত্র, মানে এইরকম সংখ্যাই বেশি, আপনাদের অভিজ্ঞতা তাই বলে। এই যে দালালদের ক্ষেত্রে অনেক সময় বলা হচ্ছে যে তাদেরকে একটি লিগ্যাল ফ্রেমের মধ্যে আনা, তাদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় তাহলে বিষয়টি একভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সে ব্যাপারে কি সরকার কিভাবে বিষয়টি দেখছে? আমরা কিন্তু এই দালালদেরকে প্রথমত দালালদেরকে
যদি না রাখা যায় তাহলে ওনারা কিন্তু রিক্রুটিং এজেন্ট পর্যন্ত যেতে পারবে না। তো অল্টারনেট হলো কি দালালদেরকে একটা সিস্টেমের ভিতরে, নিয়ন্ত্রণ ভিতরে নিয়ে আসা। আলাদাভাবে যদি আমি দালালদেরকে যদি রেজিস্ট্রেশন দেই, হ্যাঁ, তাহলে তো আমার লাখ লাখ রেজিস্ট্রেশন হয়ে যাবে। দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। যার জন্য আমরা ওই সময় বাইরে, এখন বাইরেও তো এই মুহূর্তে বাইরে নাই মানে কি দ্যাট ওরা ওই কি বলে ওদের ইলেকশন হবে, কমিটি, তারপর নতুন কমিটি আসলে তাহলে। তো উই হ্যাড প্রপোজড অ্যান্ড আই স্টিল মেনটেন দ্যাট ইজ দ্য বেস্ট প্রপোজাল, যে যারা যারা যে কোনো সাব এজেন্ট হিসাবে যদি থাকে ওনারা ওই কোম্পানির সাথে রেজিস্টার্ড থাকুক। যে রিক্রুটিং এজেন্ট যে আছে ও যদি বলে কি আমার এই 10 জন আমার দালাল, আর ওই 10 জন কিন্তু আর কারো দালাল মানে এজেন্ট, মানে এজেন্ট যদি বলা হয়, এজেন্ট আর হ্যাঁ। হতে পারবে না। হ্যাঁ। বিকজ না হলে ওই সবাই কিন্তু লেগে যাবে মানুষদের কাছ থেকে কেমনে টাকা তুলতে হয়। তো এটা এই নিয়ম, বাট ওরা এখন পর্যন্ত রাজি হয়নি, তারপর তো ওদের কমিটি ভেঙে দিল, এখন ওই অপেক্ষা আছে। বাট আমি কিন্তু এটা একটা সিস্টেমে আনবই। আমি একটু ডক্টর আবরারের কাছে যাই, মানে আপনারা তো এই বিষয়টি নিয়ে সবার অবশ্যই, আগে এবং কথা এটা আমরা বলেছিলেন। এই মানে যেটা 2001 সাল থেকে আমরা এই কথাটাই বলে এসেছি যে শ্রম অভিবাসনের বাস্তবতা হলো যে এই মধ্যস্বত্ব যে নামই আখ্যায়িত করি না কেন, সাব এজেন্ট বলি, দালাল বলি, যাই বলি, এরা রয়েছে এবং তারা মুখ্য ভূমিকা পালন করছে এই কারণে যে একদিক থেকে শ্রমিকরাও তাদের উপর নির্ভরশীল এবং রিক্রুটিং এজেন্সিও তাদের উপর এবং নির্ভরশীল। তাদেরকেই তো শ্রমিক, এবং মানে যারা যাবেন বহুলাংশে- আস্থা তাদের উপরই হ্যাঁ, বেশি। কিছু কিছু আছে হয়তো রিক্রুটিং এজেন্সির বাইরে যায়, ট্রাভেল হ্যাঁ, এজেন্সি হ্যাঁ। অ্যান্ড অল দ্যাট, সেটার মধ্যে বিতর্কে আমরা যাব না। কিন্তু রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি এই দালালের বাইরে কতজন যারা একমাত্র যারা আপনার মূলত দক্ষ শ্রমিক পাঠান তারা হতে পারে, এর বাইরে এরা প্রায় বিপুল অধিকাংশ তারা নির্ভরশীল এই দালালদের উপরে, কারণ এরা তাদেরকে সুবিধা করে দেয়। যখন কোনো সমস্যায় পড়ে তখন তারা স্বচ্ছন্দে বলতে না, পারে এখানে তাহলে মুখ্য ভূমিকা কে নেবে? বাইরা নেবে? কোনটা? অবশ্যই সেটা বাইরে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন হোক, রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি, তার দায়িত্বটা তার নিতে হবে। এবং সেই কারণেই আমরা এই কথা বলে এসেছি, রেজিস্ট্রেশনের কথা। সরকার সংবেদনশীলতা সেটার বিবেচনা করেছেন, প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন যে তাদের আইডি কার্ড দিতে হবে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে এটা আলোচনা হয়েছে এবং আমরা এটা কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু রিক্রুটিং এজেন্সির রয়েছে। এবং আমি এখানে একটা বড় রকমের এই 17টা সার্ভিস দালালরা রেন্ডার করে থাকে গবেষণার মাধ্যমে, আমরা এটা দেখেছি, যেটা এখনো পর্যন্ত সে কারণেই কিন্তু দালালদের এই আধিপত্য, সেটাকে স্বীকৃতি দিয়েই তাদেরকে একটা লিগ্যাল ফোল্ডে নিয়ে আসা দরকার। রেজিস্ট্যান্স কিন্তু সম্পূর্ণভাবে রিক্রুটিং এজেন্সির রয়েছে, কখনো কোনো ফোরামে কিন্তু তারা এটা অ্যাকনলেজ করেননি যে সার্ভিসটা তারা নেন। কাজে এরপরে স্যার যেটা বললেন যে হ্যাঁ, এটা যে সিস্টেমই আনা হোক না কেন, তারপরে এনশিওর করতে হবে যদি কোনো রিক্রুটিং এজেন্সি তার দালালের মাধ্যমে রেজিস্টার দালালের বাইরে যদি নিয়ে থাকে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে এবং সিভিয়ারলি তাকে পেনালাইজ করতে হবে, তা নাহলে কিন্তু এই সিস্টেম থেকে বেরোনো যাবে না। তবে এটা আলোচনার সাপেক্ষ ব্যাপার এবং সেটা করব। মানে আমি খুব সংক্ষেপে যদি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে যেটি বললেন ডক্টর আবরার, একদম যেটি কার্যক্ষেত্রের সমস্যা, সেইখানে আসলে এই চ্যালেঞ্জটি মোকাবেলায় মানে আপনাদের মুখ্য ভূমিকা কি হতে পারে সরকারের? শুনুন, এখানে বড় দায়িত্ব তো বলতে গেলে সরকারকেই নেওয়া উচিত, যে উনি বলছেন বাইরা, বাট আমি কিন্তু ওয়ার্ক করি অন আ টিম বেসিস। বুঝছেন না, যারা যারা এই সেক্টরে যারা যারা ইনভলভ আছে, ইনক্লুডিং বাইরা, ইনক্লুডিং অল দি এনজিও, সিএসওস যারা আছে, মিডিয়া যারা আছে, আমি কিন্তু সবাইকে নিয়েই আমি অপারেট করি। রেজাল্ট এটা হলো কি দ্যাট উই হ্যাভ টু মেক আউট সার্টেন থিংস দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার কাট। তো এই যে আমি যেটা বললাম কি ওয়ান্স উই গেট এই যে রুলস যদি আমরা সেট যদি করে দেই, জি এখানে যে নিয়ন্ত্রণ মানেই তো সেটিং রুলস, জি, আর রুলস অতিক্রম করলেই মিনস অ্যাকশন। আর এমনি এই ছাড়াও কিন্তু আমরা কম অ্যাকশন করিনি। এর মধ্যে যতজন আমরা ধরেছি, আমরা তো অনেকগুলি সাসপেন্ড করেছি রিক্রুটিং এজেন্টস, অনেকে এখনও সাসপেন্ডেড অবস্থা, ক্যান্সেল করেছি 8-10টা, কমপ্লিটলি ক্যান্সেল। বিকজ আমি যদি হার্ডলাইন না নেই তাহলে ওনাদেরকে বাঁচাবার জন্য কেউ থাকবে না। নিশ্চয়ই। আই টেক মাই ডিউটি অ্যাজ সেভিং দ্যাম। আর আরেকটা জিনিস যেটা আছে সিস্টেম মোতাবেক, নর্মাল সিস্টেম তো আছেই, বাট আমরা কিন্তু নর্মাল সিস্টেম থেকে দূরে চলে গেছি। উই হ্যাভ গন ইনটু ডিজিটাল সিস্টেম নাও, যার জন্য আমরা প্রমোট করতেছি এই আমি প্রবাসী বলে একটা অ্যাপ আছে, which we are promoting in the sense so that এরা ডাইরেক্টলি ওই দালালের থ্রু দিয়ে না গিয়ে ওরা ডাইরেক্টলি কিন্তু রেজিস্ট্রেশন যে একটা করতে পারে ওই অ্যাপের মাধ্যমে। ওই অ্যাপের মাধ্যমে। তো ওরা যদি করতে পারে, আমরা যদি ওটাকে সাকসেসফুল যদি করে নিতে পারি,
না তাহলে কিন্তু অনেক প্রবলেমগুলি অটোমেটিকলি সলভ হয়ে যাবে। জি ধন্যবাদ। আলোচনা একদম শেষে চলে আসছে। ডক্টর সিয়ার আবরার যদি বলেন যে এই ধরনের অনুষ্ঠান করে রামরু এখন পর্যন্ত কতখানি অবদান রাখতে পেরেছে, সেরকম কোনো পরিসংখ্যান না, আছে আমি কিনা? যেটা বলেছি সমস্যা অনেক, হ্যাঁ। হয়তো কিয়দংশে হলেও আমরা শুরু করেছি এই দেশে। এই রামরুই প্রথম আমরা ক্যাম্পেইন, যেটা লার্জ স্কেল ক্যাম্পেইন, মিডিয়া ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানটা এই পর্যন্ত, এটা বোধহয় ৭২তম অনুষ্ঠান এটা হতে যাচ্ছে, এবং এর মাধ্যমে ২,৩০,০০,০০০ টাকার মতো তোলা হয়েছে, যেটা ওয়েজার্নেস ওয়েলফেয়ার বোর্ড, বিএমইটি সালিশ এবং স্থানীয় পর্যায়ে সালিশের ক্ষতিগ্রস্ত মাধ্যমে। মানুষ পেয়েছে এবং এই টাকাটা। লক্ষ লক্ষ লোক এখানে এর দ্বারা মানে এই ভিউ দেখেন। এবং একটা অনুষ্ঠানে আমার মনে আছে, আপনি সেটা কম্পেয়ার করছিলেন, বিদেশ থেকে একজন বলেছেন যে প্রবাসী অভিবাসী শ্রমিকদের যদি সমস্যা জানতে হয় তাহলে প্রধানমন্ত্রী যদি একটু সময় দেন এই অনুষ্ঠানটা দেখার, তাহলে অনেকখানি তিনি অবহিত হবেন। কাজে এটা কিন্তু স্যার এটা হয়েছিল, এবং কাজে এই ধরনের বাস্তবতার প্রেক্ষিতে আমরা মনে করি এটা আরও হওয়া দরকার লার্জ স্কেলে, শুধু রামরু কেন, অন্যদেরও সেটা করা দরকার। আর সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ওই অ্যাক্সেস টু জাস্টিস এটা ইনশিওর করা, যে পার্টনারশিপের কথা আপনি বলছিলেন। ধন্যবাদ। একদম শেষে মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ, যদি আপনি প্রবাসীদের উদ্দেশ্যে এবং যারা প্রবাসে যেতে চান, অভিবাসী প্রত্যাশী, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সংক্ষেপে। সংক্ষেপে শুধু অদ্ভুত বলা উচিত, দ্যাট দলাল থেকে দূরে থাকেন, আর বুঝে শুনে, মানে যেই পাঠায় না কেন ওখান থেকে তথ্য নিয়ে আপনি যে যান। কারণ এর বলার উদ্দেশ্য এটাই যে আমার যে ভাই এখানে বলল একেবারে ওকে গিয়ে মরুভূমিতে ফেলে দিল, আমাদের ম্যাক্সিমাম যারা আছে ওনারা কন্ট্রাক্টটা দেখেই না, যখন ওখানে গিয়ে এয়ারপোর্টে পৌঁছায় তো ওই সময় বলে কে দাঁড়াই তোমার চাকরি এখানে। দিস ইজ নট ফেয়ার। এখানে ওদের লাইসেন্স বা ওই স্মার্ট কার্ড হওয়ার আগে এটা কিন্তু আমাদের বিএমইটি ডেমোসকে বলা আছে যে যে ওয়ার্কার আসবে ওখানে ট্রেনিং নিতে, ওই প্রি ডিপার্চার ট্রেনিং ওরিয়েন্টেশন যেটা আছে, হি মাস্ট হ্যাভ হিজ কন্ট্রাক্ট ইন হিজ হ্যান্ড। ওর হাতে ওর কন্ট্রাক্ট থাকা উচিত, আর ওই কন্ট্রাক্ট আপনি দেখে আর ও কেউ বুঝাবেন কে দ্যাট দিস ইজ ইউর কন্ট্রাক্ট। ওই যে সচেতনের কথা, এটা আমি জানি কে দ্যাট অনেকে এটা খেয়াল করে না, বাট দ্যাট ইজ হাউ ইট ইজ। জি, তো এটা দিস ইজ ওয়ের এটা হ্যামার করতে হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি এনজিওস লাইক ওর সিএসওস লাইক রামরু আর আপনাদের পার্টনারশিপে এই যে আপনাদের যে একটা ভূমিকা অফ অ্যাওয়ারনেস ক্রিয়েশন, ইট ইজ দ্য মোস্ট, আমি যা বলবো কি একটা খুব পজিটিভ জিনিস।